হ্যালো এসএসসি 26, আমি মিরাজ আছি আজকে তোমাদের সাথে। আজকে আমি আলোচনা করব হচ্ছে এসএসসি কেমিস্ট্রির সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, রাসায়নিক বন্ধন। এই অধ্যায় থেকে অনেক ধরনের সিকিউ, এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন এসে থাকে এবং কেমিস্ট্রির সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টা তুমি যদি পারো তাহলে তুমি হবা কেমিস্ট্রির বস, আর এই অধ্যায় যদি তুমি না পারো তাহলে তুমি দেখা যেতেছে কেমিস্ট্রির কোনো কিছু পারবে না। যেমন হচ্ছে এই অধ্যায়ে আমাদের কি যে যোজনীগুলো আছে, যোজনীগুলো কিরকম ভাবে ট্রান্সফার হয় বা কার যোজনী কত, অর্থাৎ কোথায় যোজনী বসবে, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের জানতে হবে। চলো কথা না বলে আজকে আমরা ক্লাসে চলে যাই। দেখো, অধ্যায় শুরুতেই আছে হচ্ছে কি রাসায়নিক বন্ধন কাকে বলে। অর্থাৎ রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা যদি আমরা পড়তে চাই, অর্থাৎ অণুতে পরমাণুগুলো যে আকর্ষণ শক্তির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আমরা কি বলি, রাসায়নিক বন্ধন। এখন বলতে পারো ভাইয়া অণু পরমাণু কি, অর্থাৎ অণু পরমাণু যদি আমরা পড়তে চাই তাহলে আমরা আবার কেমিস্ট্রির তৃতীয় অধ্যায়ে চলে যাই। দেখো, অণুটা হচ্ছে, পরমাণুটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়, পরমাণু। আর অণু হচ্ছে ধরো একাকে একা কখনো অণু হয় না, অর্থাৎ দুটি পরমাণু যখন পরস্পরের মাধ্যমে যে পরস্পরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে কি বলা হয়, অণু। যেমন আমরা অণু বলতে কি বুঝি, দেখো কি আছে, যেমন পরমাণু, দেখো প্রথমে সোডিয়াম, এটাকে একটা পরমাণু, বা ম্যাগনেসিয়াম, দেখো ম্যাগনেসিয়াম এটাকে একটা পরমাণু, অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে কি পরমাণু। এখন যদি বলতে চাই যে অণু কি, দেখো অণু হচ্ছে যেমন আমরা যে H2 এগুলা কি বলতে পারি অণু, বা অক্সিজেন অণু, ফ্লোরিন অণু, ক্লোরিন অণু, নাইট্রোজেন অণু। অর্থাৎ দেখো পরমাণুগুলো কি থাকে, সিঙ্গেল, অর্থাৎ পরমাণু নিচে কোনো কিছু আছে না, কিন্তু আমাদের অণুগুলা নিচে দেখো এই যে কি আছে, টু আছে। টু মানে এখানে দুইটা নাইট্রোজেন আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা অক্সিজেন আছে। অর্থাৎ এই দুইটা হাইড্রোজেন, দুইটা নাইট্রোজেন বা দুইটা যে অক্সিজেন, এগুলা কিভাবে যুক্ত আছে, যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, অর্থাৎ সেই তাকে কি বলা হয়, আমাদের অণু। যেমন হচ্ছে দেখো কি নাইট্রোজেন যদি আমরা আলোচনা করতে চাই, ধরো কি নাইট্রোজেন N+N, অর্থাৎ দুইটা নাইট্রোজেন মিলে কি হবে, একটা নাইট্রোজেন অণু গঠন করবে। দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু গঠন করবে। আচ্ছা, কিরকম ভাবে এটা একটা বন্ধনের মাধ্যমে, সেই বন্ধনটাকে আজকে আমরা পড়বো। আচ্ছা দেখো, তাহলে অণুটা বুঝতে পারতেছি, অর্থাৎ আমরা সহজেই বলতে পারি, দেখো পরমাণু হচ্ছে কি সিঙ্গেল, আর অণুগুলো আমরা কি বলতে পারি, মিঙ্গেল। অর্থাৎ মিঙ্গেল বলতে কি বোঝায়, অর্থাৎ অণুগুলো আমাদের কি আছে, টু, অর্থাৎ অণুগুলো নিচে টু মানে দুইটাও, যেমন এখানে নাইট্রোজেন কয়টা, দুইটা আছে, অর্থাৎ তাহলে দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে একটা অণু গঠন করে। তাহলে অণুটা আমরা দেখো, যেমন যদি আমরা বলি যে সোডিয়াম নাইট্রোজেন অণু, তাহলে নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন, অর্থাৎ দুইটা পরমাণু মিলে একটা অণু গঠন করে। বুঝতে পারতেছি, দুইটা পরমাণু মিলে যে বন্ধন, এটা আমরা দেখো সমযোজী বন্ধনের মাধ্যমে আছে, এটা আমরা সামনে একটু পরে করব। তাহলে অণু পরমাণু ক্লিয়ার। এখন দেখো আমাদের রাসায়নিক বন্ধনের পরে দেখো গুরুত্বপূর্ণ একটা টপিক আছে আমাদের কি, যোজ্যতা ইলেকট্রন। দেখো কি আছে, যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন বলতে আমরা কি বুঝি, দেখো অর্থাৎ কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনকে ওই মৌলের কি বলা হয়, যোজ্যতা স্তরের ইলেকট্রন। যেমন সোডিয়ামের যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন আছে, আমরা যদি দেখি সোডিয়াম, দেখো দেখি প্রথম শক্তি স্তরে কয়টি, দুটি। দ্বিতীয় শক্তি স্তরে কয়টি, আটটি। তৃতীয় শক্তি স্তরে কয়টি, একটি। এখন বলতে পারো প্রথম শক্তি স্তরে দুটি গেল, দ্বিতীয় শক্তি স্তরে গেল হচ্ছে আটটি, তৃতীয় শক্তি স্তরে গেল হয়তো একটি। কিভাবে গেল এগুলো, এগুলোর জন্য আমাদের একটা সূত্র আছে। দেখো সূত্রটা হচ্ছে কি, 2n²। প্রথম শক্তি স্তর মানে কত, n এর মান 1, অর্থাৎ 2 * 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার 2 * 1 = 2। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে, তাহলে এটি দুটি। এখন যদি বলি দ্বিতীয় শক্তি স্তর, এটা 2n², তাহলে দ্বিতীয় শক্তি স্তরে n = কত হবে, 2 * দ্বিতীয় শক্তি স্তর মানে n এর মান কত, 2, তাহলে 2 এর উপর স্কয়ার, 2 * 2 এর উপর স্কয়ার মানে কত হচ্ছে 4, তাহলে 4 × 2 কত, 8। বুঝতে পারছি। তৃতীয় শক্তি স্তরে এরকম ভাবে কয়টি যাবে, 18টি। অর্থাৎ দেখো তাহলে প্রথম শক্তি স্তরে দুটি, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে আমাদের কয়টি, 8টি, তৃতীয় শক্তি স্তরে হচ্ছে আমাদের একটি। অর্থাৎ বলতে পারি, দেখো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর কোনটা, 3 নাম্বার। 3 নাম্বার শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, একটি। অর্থাৎ সোডিয়ামের যোজ্যতা স্তরের ইলেকট্রন কত, 1। এখন যদি বলি যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরের ইলেকট্রন কত, অ্যালুমিনিয়াম হবে দেখো প্রথমে 2, তারপরে কত 8, তারপরে হবে কত, দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 13।
2 আর 10 আর বাকি আছে কয়টি 3টি। তাহলে দেখো অ্যালুমিনিয়াম আমাদের যোজ্যতা স্তরের ইলেকট্রন কত 3, অর্থাৎ আমরা বলতে পারি কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন বলে। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন দেখো পরবর্তী আমাদের একটা টপিক হচ্ছে কি যোজনী। যোজনী কাকে বলে? আর এই যোজনীটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। এই যোজনী থেকে এই যোজনী তুমি যদি না পারো তাহলে তুমি বন্ধনের কোনো কিছুই বুঝতে পারবে না। তার জন্য যোজনীটা তোমার খুবই মাসবি মনে রাখতে হবে। যোজনী বলতে আমরা বলতে পারি যে যুক্ত হওয়ার ক্ষমতা। কি যুক্ত হওয়ার ক্ষমতা? এখন কি যুক্ত হওয়ার ক্ষমতা? অর্থাৎ অণু পরমাণুগুলো যে যুক্ত হওয়ার ক্ষমতা তাকে কি বলা হয় আমাদের যোজনী। আমরা যদি একদম অ্যাকুরেট অর্থাৎ ভালো করে সংখ্যাটা বলতে চাই, অণু গঠনকালে একটি পরমাণু অপর পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? যোজনী। দেখো তাহলে যোজনীটা কি? আমরা দেখো যুক্ত হওয়ার ক্ষমতা। এখন যুক্ত হওয়ার ক্ষমতাটা কি? ধরো কি দিলাম আমরা, ধরো ম্যাগনেসিয়াম। কলমটা ইয়া করতেছে না। ধরো কি ম্যাগনেসিয়াম। এখন ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা তো আমরা জানি 12। ইলেকট্রনে যদি করি 1s 2s 2p 3s অর্থাৎ 2। এসে যায় আমরা জানি এসে যাবে কয়টি? 2টি। পিতে যাবে 6টি, ডিতে যাবে 10টি, এফে যাবে কয়টি? 14টি অর্থাৎ 1s অর্থাৎ s অরবিটাল এসে যাবে 2টি, এটা 2s এর s অরবিটাল 2টি যাবে। পিতে যাবে তাহলে কয়টি? 6টি, অর্থাৎ আমাদের কয়টি হয়ে গেল? 10টি, আর বাকি আছে কয়টি? 2টি, অর্থাৎ s এ 2টি। এখন দেখো ম্যাগনেসিয়ামের তাহলে সর্বশেষ শক্তি স্তর কয়টি ইলেকট্রন আছে? 2টি। অর্থাৎ যদি বলি ম্যাগনেসিয়ামের যোজ্যতা স্তরের ইলেকট্রন কত? 2। এখন যদি বলি ম্যাগনেসিয়ামের যোজনী কত? যোজনী হবে 2। কিরকম ভাবে? অর্থাৎ যোজনীটা কি? আমাদের দেখো পর্যায় সারণীতে মৌল আছে টোটাল 118টি। তার মধ্যে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কয়টি আমাদের? 7টি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। আর এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তর কয়টি ইলেকট্রন থাকে? 8টি ইলেকট্রন। আর নিষ্ক্রিয় গ্যাস বাদে যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে টোটাল আমাদের 111টি। বাকি 111টি মৌলই চাই যে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। নিষ্ক্রিয় গ্যাস যেমন হচ্ছে ধরো কি নিয়ন। নিয়নের কত? 10, 1s 2s 2p অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2 2 6। তাহলে দেখো এটা কি আমাদের কে এল। এলে কয়টি ইলেকট্রন আছে? 6 আর 2 8টি। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলোর বলতে পারে আমাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে। বাকি আমাদের পর্যায় সারণীতে 118টির মধ্যে নিষ্ক্রিয় গ্যাস বাদে যে আমাদের 111টি মৌল থাকে, এই 111টি মৌল চায় যে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। আর সেই অর্জনের জন্যই আমাদের এত যে কি বন্ধন, রাসায়নিক বন্ধন যেগুলা, সেইগুলো আমাদের দেখো। তাহলে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কি আমরা বুঝতে পারলাম। এখন আমরা টপিক ছিলাম হচ্ছে কি যোজনী। দেখো যোজনী বলতে আমরা কি বুঝি? যুক্ত হওয়ার ক্ষমতা। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর কয়টি? 2টি। আমরা যদি বলি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেন আমাদের কত? 6। অর্থাৎ প্রথম শক্তি স্তরে 1s 2s 2p 2 2 4 8 হয়ে গেল। আর অক্সিজেনের 8, তাহলে এখানে কত হবে? 2 2 4 আর হচ্ছে 4 8। অক্সিজেনের 8 দেখো। অর্থাৎ প্রথম শক্তি স্তরে আমাদের কয়টি? অক্সিজেনের 2টি। দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে অক্সিজেনের আমাদের 6টি। দেখো অষ্টক করে আমরা যদি বলি এই দুইটা কিরকম ভাবে অষ্টক পূর্ণ করতে দেয়। দেখো ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি আমাদের? এটা প্রথম শক্তি স্তরে 2 অর্থাৎ কে, এটা কি এল, এটা এম। এম এ আছে কয়টি? 2টি। এখন সে দেখো তার অষ্টক পূর্ণের জন্য কি করতে হবে? হয় 6টি ইলেকট্রন গ্রহণ করতে পারে, আর না হলে 2টি ইলেকট্রন ছেড়ে দিতে হবে। আর অক্সিজেনের অষ্টক পূর্ণের জন্য কি করতে হবে? হয়তো 6টি ইলেকট্রন তাকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় পূর্ণের জন্য দেখো অক্সিজেনের 2টি ইলেকট্রন তাহলে 6টি ইলেকট্রন ছেড়ে দিতে হবে, তাহলে দ্বিতীয় পূর্ণ হবে। আর না হলে 2টি ইলেকট্রন তাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। গ্রহণ করলে তার অষ্টক পূর্ণ হবে। এখন দেখো বলতে পারি আমাদের আদান প্রদান করতে পারে সর্বোচ্চ হচ্ছে 3 থেকে 4টি ইলেকট্রন আদান প্রদান করতে পারে। তাহলে আমাদের দেখো ম্যাগনেসিয়ামের 2টি ইলেকট্রন যদি ছেড়ে দেয়, আর সেই 2টি ইলেকট্রন যদি আমাদের ধরো ম্যাগনেসিয়ামের যে 2টি ইলেকট্রন, এই 2টি ইলেকট্রন ছেড়ে দিল আর এই অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে 6 + 2 দেখো সমস্যা নেই।
অর্থাৎ অক্সিজেন তাহলে অষ্টক হইলো, বুঝতে পারতেছি। অর্থাৎ তাহলে এই যে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী হবে কত? 2। ম্যাগনেসিয়ামের যোজনী কত হবে? 2। আবার অক্সিজেন যে দুটো ইলেকট্রন গ্রহণ করলো, অক্সিজেনের যোজনী কত হবে? 2। অর্থাৎ তাহলে যুক্ত হওয়ার ক্ষমতা দেখো দুইজনের কয়টা? দুইটা করা। অর্থাৎ তাহলে তাদের যোজনী কত? 2। বুঝতে পারতেছি? অর্থাৎ আমাদের দেখো যোজনীগুলো মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। যোজনী না পারলে এই অধ্যায়ে তুমি কোনো কিছু পারবে না। দেখো এখন আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3, সালফারের যোজনী কত? 2, 4, 6, নাইট্রোজেনের কত? 3, 5, ক্যালসিয়ামের কত? 2, ম্যাগনেসিয়ামের হচ্ছে কত? 2। এগুলো আমরা কিরকম ভাবে মনে রাখবো? দেখো তোমাদের হচ্ছে কেমিস্ট্রি রাসায়নিক বন্ধনের 86 পৃষ্ঠায় যোজনীর যে আমাদের যে শকটা আছে দেখো, যেমন দেখো হাইড্রোজেনের কত? 1, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলোর 1, তারপরে দেখো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়ামের ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের কত? 2, অ্যালুমিনিয়ামের কত? 3, আয়রনের কত? 2, 3। দেখো এরকম আমরা এই যোজনীগুলো মনে রাখা একটু ডিফিকাল্ট, কিন্তু মনে রাখার একটা টেকনিক আছে। সেই টেকনিকটাকে ধরো আমরা যদি শুরু থেকে মূলগুলো লিখি, ধরো হচ্ছে কি প্রথমে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তারপরে কি হবে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, তারপরে হবে ক্লোরিন, আর্গন, পটাশিয়াম। এই 20টা যোজনী আমরা খুব সহজে মনে রাখতে পারি। দেখো আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত? নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হচ্ছে কত আমাদের? 0। কেন 0? কারণ তারা তো হচ্ছে এমনি অষ্টকপূর্ণ বা দ্বিত্বপূর্ণ আছে, তাদের তো আমাদের নতুন করে কোনো যৌগ গঠন করতে হয় না। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী হচ্ছে কত? 0। কি কি নিষ্ক্রিয় গ্যাস? হিলিয়ামে যেমন দ্বিত্ব, অর্থাৎ নিষ্ক্রিয় যোজনী 0 দিলাম। তারপরে কি আরেকটা নিষ্ক্রিয় গ্যাস? নিয়ন, নিয়নের যোজনী কত হবে? 0। তারপরে দেখো আরেকটা কি আছে আমাদের? আর্গন, আর্গন নিষ্ক্রিয় গ্যাসের যে যোজনী কত হবে? 0। এইগুলো দিলাম। উপর দিকে দিব আমরা 1, নিচের দিকে আমরা 1 দেবো। তাহলে 1, লিথিয়াম কত? 1, বেরিলিয়াম 2, 3, 4, 5। আবার দেখো 5 পর্যন্তই যাবো, এর বেশি যাবো না। এরপরে নিয়নের যদি আমরা উপর দিক থেকে হিসাব করতে চাই, 1, 2, দেখো নাইট্রোজেন কত হয়? 3। অর্থাৎ নাইট্রোজেনের একাধিক যোজনী 2, 3 এবং 5। এরপরে দেখো নাইট্রোজেন নিচ দিকে যদি হিসাব করে, নিচের মৌলকে সোডিয়াম 1, ম্যাগনেসিয়াম কত? 2, অ্যালুমিনিয়াম হচ্ছে কত? 3, সিলিকনের 4, ফসফরাসের হচ্ছে 5। আবার নিচ দিকে আর্গনের যদি এই দিক থেকে হিসাব করতে যাই, এটা প্রথম, তাহলে 1, সালফারের কত হবে? 2, আর ফসফরাসের কত হবে? 3। আবার নিচ দিকে যদি হিসাব করতে যাই, পটাশিয়ামের কত? 1 নাম্বার, 2 নাম্বার। এখন দেখো কিছু মৌল আছে একাধিক যোজনী, যেমন হচ্ছে দেখো নাইট্রোজেন 3, 5, অক্সিজেনের কত? 2, এটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখো সালফারের হচ্ছে কত? 2, 4, 6। অর্থাৎ সালফার 3টা যোজনী 2, 4, 6। এরপরে আমাদের আর কি লাগে? স্ক্যান্ডিয়াম, দেখো ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম দিয়ে আমাদের কোনো যৌগ নাই। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম এগুলোতে আমাদের কোনো যৌগ নাই। তারপরে দেখো কি আছে আমাদের? আয়রন, আয়রনের যোজনী হচ্ছে কত? 2, 4। আয়রনটা লাগে এফি, আয়রনের হচ্ছে কত? 2, 4। আয়রনের পরে কি হবে? ধরো কোবাল্ট, কোবাল্ট লাগে না, কোবাল্ট, নিকেল, কপার, কপারটা আমাদের লাগে। কপারের হচ্ছে কত? 2। কপারের 1, 2 মেবি, কপারের হচ্ছে 1, 2। আর জিঙ্কের হচ্ছে কত? 2। দেখো এই যোজনীগুলো তুমি পারলেই কেমিস্ট্রির সব যৌগ গঠন তুমি পারবা, কিরকম ভাবে যৌগ গঠন করা হয়। ধরো আরো কিছু আমাদের আছে, এগুলো হচ্ছে শুধু যে পরমাণুগুলোর যোজনী সেগুলা। কিছু আছে যৌগমূলক, দেখো কিছু আছে আমাদের হচ্ছে যৌগমূলক। যৌগ কি? যৌগমূলকগুলা দেখো 86 পৃষ্ঠা আমাদের কেমিস্ট্রি, তারপরের পৃষ্ঠায় আমাদের যে যৌগমূলকের যে একটা পিরিয়ডিক টেবিল, অর্থাৎ যে এটা আছে, এটা আমাদের রাখলেই হবে। দেখো আমাদের সবগুলো লাগে না যদিও, যেমন অ্যামোনিয়াম লাগে। কি? অ্যামোনিয়াম, অর্থাৎ Na4, এর জন্য কত হবে? 1। তারপরে দেখো কার্বনেটে লাগে CO3, এর জন্য কত? 2। তারপরে আমাদের দেখো আর কি সালফেট আছে SO4, এর জন্য কত? 2। আবার দেখো আমাদের কি আছে এরকম আরো অনেকগুলো আছে, যেমন হাইড্রোক্সিলের জন্য কত হবে? 1। আর PH4
ফসফোনিয়াম যোজনী কত হবে 1, আবার ফসফেট PO3 এটার নেবে হচ্ছে কত PO4, সরি PO4 এর যোজনী হচ্ছে 3। এগুলো আমাদের হয়ে যায়, যেমন এই যোজনী যেগুলো আছে এইগুলা যদি তুমি পারো তাহলে তুমি কেমিস্ট্রি যে কোনো যৌগ গঠন সম্পর্কে তুমি পারবা। দেখো আমরা সারা জীবন পড়ে এলাম সালফিউরিক অ্যাসিডের সংকেত কি, ধরো সালফিউরিক অ্যাসিড কি H2SO4, এটা কি আমাদের সালফিউরিক অ্যাসিড। এই যে হাইড্রোজেন এসে যে 2 কেন 2 হলো এটা আমরা কখনো বিবেচনা করি। এখন দেখো আমরা 2টা যে হলো সেটা আমরা দেখি। যোজনী সবসময় কি হয় ট্রান্সফার হয়, তাহলে হাইড্রোজেন আমরা লিখি হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড মানে কি হাইড্রোজেন এবং সালফেট এই দুটো মিলা হয়। তাহলে হাইড্রোজেনের যোজনী কত 1 হলে আমাদের যোজনীটা দিতে হয় না, কিন্তু সালফেটের যোজনী কত দেখো 2, তাহলে এই সালফেটের যোজনীটা হাইড্রোজেনের কাছে আসবে, হাইড্রোজেনটা যাবে সালফেটের কাছে, তাহলে সালফেটের যোজনী কত 2, এখানে হাইড্রোজেন 2 হবে, আর হাইড্রোজেনের যোজনী কত 1, যেখানে 1 দিতে হয় না। তাহলে আমাদের দেখো সালফিউরিক অ্যাসিড এরকম আরো যৌগগুলো আছে, ধরো একটু মুছে দেখি। যদি বলি যে দেখো সোডিয়াম ক্লোরাইডটা আমরা কিরকম ভাবে লিখি, সোডিয়াম আর ক্লোরাইড মানে কি ক্লোরিন, অর্থাৎ এখানে দেখো সোডিয়ামের যোজনী কত 1, ক্লোরিনের যোজনী কত 1, আমরা পড়লাম একটু আগে। তাহলে দুইটার যদি 1 হয় আমাদের দিতে হয় না। এখন যদি বলি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হবে অ্যালুমিনিয়াম Al, আর ক্লোরাইড মানে হবে কি Cl। দেখো এখানে অ্যালুমিনিয়ামের যোজনী কত আমরা পড়লাম এর আগে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে কত 3, আর ক্লোরিনের যোজনী কত, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তাহলে 1 যদি দেই দেখো আমরা তাহলে কি হয় AlCl3। যৌগগুলো দেখো আমরা লেখাগুলো বুঝতে পারতেছি কিনা, যৌগগুলো আমরা লেখা বুঝতে পারতেছি কিনা, দেখো খুবই সহজ, পানির মতো সহজ। তুমি যদি পারো যে কোনো যৌগ তুমি লিখতে পারো। তারপরে যদি বলি ম্যাগনেসিয়াম, এখন আমরা দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড কি বলতে পারি, ম্যাগনেসিয়াম অক্সাইড, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড মানে দেখো কি আছে ম্যাগনেসিয়াম আর অক্সাইড মানে অক্সিজেন, তাহলে হবে দিলাম ম্যাগনেসিয়াম আর অক্সিজেন। এখন দেখো ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, তাহলে ম্যাগনেসিয়ামটা কার কাছে যাবে বলো তো ভাইয়া 2, অক্সিজেনের কাছে, তাহলে 2 দিলাম। অক্সিজেন 2 কার কাছে আসবে ম্যাগনেসিয়ামের কাছে, তাহলে এখানে 2 দিলাম। 2 যদি দেখো আমরা কাটতে পারি না, তাহলে কত হয় 1 হলে কি আমাদের দিতে হয় না, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগটা হবে কি MgO। দেখো বুঝতে পারতেছি কিনা আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এরকম ভাবে আমরা এরকম অনেক যৌগ আছে যৌগ নিচে যে কেন 2 হয় কেন 3 হয়, অনেক স্টুডেন্ট আছে জিজ্ঞেস করে যে এখানে স্যার কেন 2 হইলো, যেমন এখানে কেন 3 হইলো, 4 তো হইতে পারতো, তাহলে কেন 3 হইলো এটা আমরা এখন বুঝতে পারছি। অর্থাৎ অ্যালুমিনিয়াম যোজনী 3, যে কারণে এখানে অ্যালুমিনিয়াম, আর অ্যালুমিনিয়াম যোজনী যাবে সবসময় ক্লোরিনের কাছে, আর ক্লোরিনের যে কারণে নিচে কি থাকে 3 থাকে, এরকম যোজনীগুলো আমার জানতে হয়। আবার দেখো এখন যদি আমরা পরমাণু এবং যৌগমূলকগুলো মিলে যদি কোনো যৌগ গঠন করি, ধরো বললাম হচ্ছে যে ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট ম্যাগনেসিয়াম ফসফেট অর্থাৎ তাহলে কি আছে ম্যাগনেসিয়াম আর ফসফেট, তাহলে ম্যাগনেসিয়াম মানে কি Mg দিলাম। এখন দেখো তারপরে কি আছে ফসফেট মানে কত PO4 দিলাম, PO4। এখন দুটো লেখা শেষ। এখন ম্যাগনেসিয়ামের যোজনী কত 2 আমরা জানি, আর ফসফেটের যোজনী কত, দেখো ফসফেটের যোজনী হচ্ছে কত 3, তাহলে ফসফেটের 3 কার কাছে যাবে ম্যাগনেসিয়ামের কাছে দিলাম, আর ম্যাগনেসিয়ামের 2 কার কাছে যাবে ফসফেটের কাছে। এখন এটা আমরা কি করব, একটা ব্র্যাকেট দিয়ে দিতে হয়,
ব্র্যাকেটটা যদি দিই তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে 2। দেখো বুঝতে পারতেছি কিনা, ম্যাগনেসিয়াম ফসফেট বা আমাদের এরকম আরো যৌগগুলো আছে, যেমন হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। যদি বলি যে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট, তাহলে কি হবে? দেখো অ্যামোনিয়াম অর্থাৎ আমাদের কি অ্যামোনিয়া মানে কি, এই যে NH4 এটার নাম হচ্ছে অ্যামোনিয়া, তাহলে NH4 দিলাম। আর ফসফেট মানে হচ্ছে কি, দেখো ফসফেট মানে কত, PO4 দিলাম। এখন PO4, দেখো অ্যামোনিয়াম ফসফেটের আমরা বলতে পারি অ্যামোনিয়ার দেখো যোজনী কত 1, কিন্তু ফসফেটের যোজনী কত 3। তাহলে এই যে অ্যামোনিয়া, এখানে ফসফেটেরটা কার কাছে আসবে, অ্যামোনিয়ার কাছে আসবে, অ্যামোনিয়ার 3, তাহলে এখানে কত দিব 3। আর হচ্ছে ফসফেটের 3 দিলাম। আর অ্যামোনিয়ার যেহেতু যোজনী 1 কি হলে আমাদের দিতে হয় না, 1 হলে আমাদের দিতে হয় না। বুঝতে পারছি তাহলে কিরকম ভাবে যৌগ গঠন করে বা কিরকম ভাবে কার যোজনী কার কাছে যায়, অর্থাৎ যেমন অ্যামোনিয়ামের যোজনী যাবে ফসফেটের কাছে, আর ফসফেটের যোজনী আসবে অ্যামোনিয়ার কাছে, অর্থাৎ যোজনী সবসময় কি হয়, ট্রান্সফার হয়। ক্লিয়ার? অর্থাৎ দেখো এই যোজনী আর এই যে মাত্র কয়েকটা যৌগমূলক আমরা পারলে, অর্থাৎ তাহলে কেমিস্ট্রি যে কোনো আমরা যৌগ কিরকম ভাবে গঠন করে সেটা জানতে পারবো। দেখো এরপর পরের আমার টপিকে চলে যায়। পরের টপিক হচ্ছে আমাদের কি আছে, দেখো আণবিক সংকেত ও রাসায়নিক সংকেত। আণবিক সংকেত ও রাসায়নিক সংকেত। দেখো আণবিক সংকেত বলতে আমরা কি বুঝি নরমালি, যদি বলি যে পানি, দেখো পানির সংকেত কি, সবাই জানি আমরা পানির সংকেত কি, H2O। দেখো কি হবে, পানি, পানির আণবিক সংকেত, আণবিক সংকেত কত হবে, H2O। এখন বলি এটা আমরা করলাম কি, পানির আণবিক সংকেত। এখন যদি গাঠনিক সংকেত হিসাব করি তাহলে কি হবে, পানির গাঠনিক, গাঠনিক সংকেত হবে দেখো, অর্থাৎ উল্টা ভি আকৃতি। যেমন দেখো আমাদের কি হবে, উপরে হবে কি অক্সিজেন, নিচে হবে 2টা অক্সিজেন। এখানে দেখো হাইড্রোজেন আছে কয়টা, 2টা হাইড্রোজেন, তাহলে এখানে কি দেবো 2টা হাইড্রোজেন। এটা হচ্ছে কি পানির আমাদের গাঠনিক সংকেত। যদি আমরা বলতে পারি আকৃতিটা কিরকম, অর্থাৎ উল্টা ভি, এটা যখন আমরা ইন্টারমিডিয়েটে উঠবো তখন আমরা এই পানির সংকরায়ন দেখা যেতেছে যে আমরা বন্ধন কোণ কত বা আকৃতি, এগুলো আমরা ডিটেলসে আরো অনেক পড়বো। আপাতত আমাদের জেনে রাখতেই হবে, মোটামুটি জেনে রাখলেই হবে যে পানির কি আণবিক সংকেত H2, আর গাঠনিক সংকেত এই যে এটা আমাদের গাঠনিক সংকেত। অর্থাৎ এরপরে যদি বলি মিথেন, মিথেনের আণবিক সংকেত, হ্যাঁ দেখো মিথেনের আণবিক সংকেত হবে কি CH4। আর গাঠনিক সংকেত দেখো, এখন এখানে হাইড্রোজেন আছে কয়টা আমাদের 4টা, কিন্তু কার্বন আছে কয়টা 1টা, অর্থাৎ কার্বনের 4টে হাত হবে। ধরো এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন এই পাশে। অর্থাৎ দেখো CH4 একটা অণুতে যে পরমাণু কি আছে, কার্বনের একটি কার্বন পরমাণু, 4টা হাইড্রোজেন পরমাণু যেভাবে সাজানো থাকে তাকে আমরা কি বলি, আণবিক সংকেত। আর এই আণবিক সংকেতটা যে আমরা চিত্র আকারে প্রকাশ করি সেটা হচ্ছে কি আমাদের গাঠনিক সংকেত। তাহলে বুঝতে পারতেছি কোনটা আণবিক সংকেত কোনটা গাঠনিক সংকেত। আপাতত এটা আমাদের মনে রাখলেই হবে। হ্যাঁ, এরপরে আমাদের কি টপিক আছে, পরের হচ্ছে আমাদের অষ্টক বা দুইয়ের নিয়ম। এগুলো আমরা আগে থেকে জানি। দেখো অষ্টক নিয়মটা কি, একটু আগে বলছিলাম আমাদের পর্যায় সারণীতে। দেখো অষ্টক বা দুইয়ের নিয়ম, আমাদের পর্যায় সারণীতে টোটাল মূল আছে কয়টি, 118টি। তার মধ্যে হচ্ছে আমাদের 7টি নিষ্ক্রিয় গ্যাস, আর নিষ্ক্রিয় গ্যাসগুলো সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। বাকি যে 111টি মৌল, 111টি মৌলই চাই যে নিষ্ক্রিয় গ্যাসের মতো সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন করতে। এখন এই 8টি ইলেকট্রন করার জন্য আমাদের যে ধরো কি রাসায়নিক বন্ধন তা আমাদের হচ্ছে, আমরা যদি একটা দেখি আর্গন, যে নিয়ম দেখো শুধু হিলিয়ামটা আমাদের দ্বিত্ব পূর্ণ করে। দেখো হিলিয়াম, অর্থাৎ দেখো দ্বিত্ব পূর্ণ করে আমাদের হিলিয়াম। আর কে তাহলে হিলিয়ামের পরে নিয়ন 2। আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 10, তাহলে 2 আর 6 8 হইলো, আর বাকি আছে 2টি।
দেখো 10টি হয়ে গেছে। তারপরে কি আছে আর্গন। আচ্ছা এটা মার্কারটা। আচ্ছা আর্গন, দেখো আর্গনের আমরা যদি দেখি প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে আমাদের কয়টি হবে? আমরা জানি দ্বিতীয় শক্তি স্তর অনুযায়ী কয়টি? 8টি হয়, তাহলে 2টি। তৃতীয় শক্তি স্তরে আমাদের কয়টি হবে? 2 আর 10, 10 2 12 14 16 আর আছে 2টি। দেখো অর্থাৎ আর্গনের 8টি। আমরা বলতে পারি দেখো নিয়নের কয়টি? 8টি। আর্গনের কয়টি? আমাদের সর্বশেষ শক্তি স্তর 8টি। শুধু হিলিয়ামের কয়টি? 2টি। কেন? হিলিয়াম হচ্ছে দ্বিত্বপূর্ণ করে, যে কারণে হিলিয়াম মৌল সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। আর নিয়নে দেখো 10, সর্বশেষ শক্তি স্তরে কয়টি? 8টি, অর্থাৎ অষ্টক নিয়ম মেনে চলে। আর আর্গনের কত? আমরা জানি 18। আর্গনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 8টি, অর্থাৎ আর্গনে আমাদের অষ্টক নিয়ম মেনে চলে। তাহলে অর্থাৎ হিলিয়াম হচ্ছে দ্বিত্বপূর্ণ করে, আর হচ্ছে নিয়ন এবং আর্গন উভয় আমাদের কি? অষ্টক নিয়ম মেনে চলে। তাহলে অষ্টক নিয়ম আর দ্বিত্ব নিয়মটা কি আমরা বুঝতে পারতেছি? ক্লিয়ার? হ্যাঁ দেখো এরপরের টপিক হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস স্থিতিশীলতা। এগুলো আমরা পারি মোটামুটি, ইলেকট্রন বিন্যাসগুলো আছে, জেনারেল নমিনেশন। দেখো এরপরে রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ। দেখো রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বন্ধনের কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এইখান থেকে 80% সিকিউ হচ্ছে আমাদের এইখান থেকে আসে, যে রাসায়নিক বন্ধন। আর এই রাসায়নিক বন্ধনটা মূলত আমাদের কয় ধরনের? আমরা জানি রাসায়নিক বন্ধন এইচএসসি লেভেলে 3 ধরনের, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে আমাদের ধাতব বন্ধন। কিন্তু আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বো তখন নতুন আরেকটা আমাদের বন্ধন যুক্ত হবে, সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। জাস্ট আমরা ধারণা নিয়ে রাখলাম যে যে সন্নিবেশ সমযোজী বন্ধন নামে বন্ধন একটা আছে, কিন্তু আমাদের এটা এখন দরকার নেই, আমাদের যে 3টি সেটা জানলেই হবে। যেমন দেখো প্রথমে আমাদের এটা পড়তে গেলে আছে অ্যানায়ন বা ক্যাটায়ন। এখন অ্যানায়ন বা ক্যাটায়নটা কি? দেখো অ্যানায়ন বলতে কি বোঝায়? আমরা ক্যাটায়ন বলতে কি? ধনাত্মক আয়ন। যেমন হচ্ছে ধনাত্মক আয়ন কারা? আমরা জানি যারা ধাতু। ধাতু কি কি? অর্থাৎ আবার হচ্ছে আমরা চতুর্থ অধ্যায়ে যদি ফিরে যাই, ধাতু অধাতুগুলা কি? আমাদের যে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী বামের মৌলগুলাকে কি বলা হয়? ধাতু। আর ডানের মৌলগুলাকে কি বলা হয়? অধাতু। অর্থাৎ যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে বলা হয় ধাতু। যেমন আমরা কি বলতে পারি? সোডিয়াম। দেখো সোডিয়াম যদি আমরা দেখি, দেখো Na, অর্থাৎ সোডিয়ামের আমরা যদি পারমাণবিক সংখ্যা হিসাব করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি করি, দেখো 11, 1s 2s 2p 3s 2 2 6 10টি, আর বাকি আছে কয়টি? 1টি। অর্থাৎ দেখো তাহলে 1s অরবিটাল আমাদের কয়টি? 1টি। সে খুব সহজেই তার যে সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন ছেড়ে দিবে। আর যে আমরা কি বললাম একটু আগে, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক কারণে পরিণত হয় তাকে কি বলতে পারি? আমরা ধাতু। তাহলে কি হবে? আমাদের সমীকরণটা যদি আমরা দেখতে চাই, খুবই গুরুত্বপূর্ণ এই সমীকরণটা, আমাদের মাঝে মধ্যেই আসে বা সিকিউর ক্ষেত্রে দিতে হয়। সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করে তার জন্য কি দিতে হয়? মাইনাস। কয়টা ইলেকট্রন? একটা। আর আমরা যদি ইলেকট্রনের উপর একটু মাইনাস দিতে হয় তাহলে কি আয়ন হবে? প্লাস আয়ন। তাহলে Na প্লাস। আবার দেখো তাহলে সোডিয়ামটা কি বলতে পারি? ধাতু। ধাতু সবসময় ধনাত্মক আয়ন, আর এই ধনাত্মক আয়নের নামে হচ্ছে কি? ক্যাটায়ন। ধনাত্মক আয়ন সমান সমান কি হবে? ক্যাটায়ন। তাহলে সোডিয়াম কি করতে পারি আমরা? ক্যাটায়ন। এখন দেখো তারপরে আমরা কি বলতে পারি? অ্যানায়ন। দেখো অ্যানায়নটা কি? আমাদের অ্যানায়ন সমান কি বলা হয়? মাইনাসটা কি বলা হয়? অ্যানায়ন। অ্যানায়ন। দেখো তাহলে অ্যানায়ন আমরা কি বলতে পারি? কোন কোন মৌলগুলো অ্যানায়ন? যেমন হচ্ছে আমাদের পর্যায় সারণীতে গ্রুপ 17 নম্বর মৌল কি কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো সবই আমাদের একটি করে ইলেকট্রন গ্রহণ করে। যেমন হচ্ছে কত? আমরা প্রথমে দেখি ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন কত? আমরা জানি হচ্ছে 17। 1s ইলেকট্রন বিন্যাস 1s 2s 2p 3s 3p। অর্থাৎ প্রথমে দুইটি 6, অর্থাৎ 10 হলো, 10 2 12, আর হচ্ছে আমাদের ক্লোরিনের কত? 17। তাহলে কয়টি দরকার? 5টি। হ্যাঁ দেখো তাহলে এখন যদি আমরা দেখো এটা প্রথম শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করে? K, দ্বিতীয় শক্তি স্তর L, তৃতীয় শক্তি স্তর কত? M। দেখো ক্লোরিনের সর্বশেষ অর্থাৎ তৃতীয় শক্তি স্তর M শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 7টি। ক্লোরিনের অষ্টক বর্ণের জন্য কি করতে হবে? 1টি ইলেকট্রন দরকার। তাহলে যে আমাদের দেখো সোডিয়াম যে 1টি ইলেকট্রন ত্যাগ করলো,
সেই ত্যাগকৃত ইলেকট্রনটা আমাদেরকে ক্লোরিন গ্রহণ করবে, আর যারা গ্রহণ করে তারাই হচ্ছে ঋণাত্মক আয়ন। যেমন হচ্ছে ধরো ক্লোরিন যারা গ্রহণ করলে কি আয়ন হবে প্লাস, কয়টা ইলেকট্রন একটা ইলেকট্রন, কি হবে ক্লোরিন মাইনাস আয়ন। দেখো বুঝতে পারতেছেন কিনা অ্যানায়ন বা ক্যাটায়ন কি। এখন বলতে পারি সোডিয়াম হচ্ছে কি ক্যাটায়ন আর ক্লোরিন হচ্ছে কি অ্যানায়ন। ক্লিয়ার? এখন যদি বলি যে ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে, ধরো এটা একটু মুছে দেই, ধরো ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে যৌগটা আমরা লিখি MgO, কে অ্যানায়ন আর কে ক্যাটায়ন হবে সেটা বোঝার জন্য দেখো আমরা আবার সেই কি বলি ম্যাগনেসিয়াম কত 2 নাম্বার গ্রুপ আর অক্সিজেন 16 নাম্বার গ্রুপ। এখন ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমাদের 12। যদি হিসাব করি দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 12, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে থাকবে কয়টি 8টি, তাহলে 2 আর 8 10 হলো। আর সর্বশেষ শক্তি স্তরে কয়টি 2টি, তাহলে কয়টি হলো আমাদের 12। তাহলে ম্যাগনেসিয়াম বুঝলাম সর্বশেষ শক্তি স্তরে আছে ইলেকট্রন 2টি। এখন অক্সিজেনের আমাদের পারমাণবিক সংখ্যা কত, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 8, আর অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে আমাদের কয়টি 6টি। দেখো কিরকম ভাবে অক্সিজেনের যদি আমরা হিসাব করি প্রথম শক্তি স্তরে আমাদের যায় কত 2, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কত, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 2 আর 6 অর্থাৎ 8 হয়, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কয়টি 6টি। আমরা এর আগে পড়লাম ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি 2টি, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি প্রয়োজন অষ্টক পূরণের জন্য 2টি। অর্থাৎ দেখো তাহলে ম্যাগনেসিয়াম কি করবে অষ্টক পূরণের জন্য খুব সহজে 2টি ইলেকট্রন সে কি করবে ছেড়ে দেবে। যারা ছেড়ে দেয় তাদেরকে কি বলা হয় ধাতু। আর ছেড়ে দিলে কি আয়ন হয় বলতো, ছেড়ে দিলে হয় কি আমাদের ধনাত্মক আয়ন। আর ধনাত্মক আয়ন মানে হচ্ছে কি ক্যাটন। যেমন কি হবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমাদের সমীকরণটা Mg, কয়টা ইলেকট্রন বলতো আমাদের ছেড়ে দিল, তাহলে 2টা ইলেকট্রন, তাহলে Mg মাইনাস, দেখো আমরা ইলেকট্রনটা আগে দিলাম যেহেতু কয়টি ইলেকট্রন 2টি, সামনে শুধু 2 দিব, তারপর হবে Mg। দেখো একটা ইলেকট্রন ছেড়ে দিলে শুধু প্লাস হয়, কিন্তু যখন 2টি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তখন শুধু এখানে হবে কি 2 প্লাস। যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হবে অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে অ্যালুমিনিয়াম কি হবে 3 প্লাস। আর অক্সিজেন কি করবে 2টি ইলেকট্রন গ্রহণ করবে, অক্সিজেন গ্রহণ করলে প্লাস, কয়টা ইলেকট্রন 2টি ইলেকট্রন, হ্যাঁ, তাহলে অক্সিজেন কি হবে 2 মাইনাস। এখানে বলতে পারি যে এই ম্যাগনেসিয়ামটা হচ্ছে ক্যাটায়ন আর অক্সিজেন 2 মাইনাস হচ্ছে কি অ্যানায়ন। ক্লিয়ার? তাহলে ক্যাটায়ন অ্যানায়ন রিলেটেড আমাদের A to Z সবই ক্লিয়ার। দেখো আবার বলতে পারি, দেখো এখানে দেখো বইতে আমাদের আবার অনেক একটু ভিন্নভাবে দেওয়া আছে। যদি বলি যে বইতে দেখো এরকম ভাবে দেওয়া থাকে ম্যাগনেসিয়াম, ধরো Mgটা আমাদের কি হবে এটা ঠিকই থাকে Mg, এই ইলেকট্রন শুধু এই পাশে আছে Mg 2 প্লাস দেখো প্লাস 2 ইলেকট্রন। আমাদের দেখবা কিছু কিছু বইতে হচ্ছে এরকম ভাবে দেওয়া, অর্থাৎ এটা আর এটা একই, এটার ভিতরে কোনো পার্থক্য নেই। অর্থাৎ এখানে কি ছিল বলো তো দেখি Mg মাইনাস 2 ইলেকট্রন, এই পাশে গেলে কি হবে মাইনাস থেকে প্লাস, সেই একই কথা। এই পাশ থেকে এই পাশে আনলে আবার প্লাস থেকে মাইনাস। এটা আমাদের বুঝতে দেখো একটু সুবিধা হয়। কিরকম ভাবে ধরো তো আমাদের ইলেকট্রন ছেড়ে দেয় মানে হচ্ছে কি মাইনাস, Mg মাইনাস 2 ইলেকট্রন Mg 2 প্লাস, অক্সিজেন প্লাস 2 ইলেকট্রন অক্সিজেন 2 মাইনাস। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন রিলেটেড আমাদের A to Z সবই ক্লিয়ার, বা কোনটা অ্যানায়ন কোনটা ক্যাটায়ন, কোন যৌগের মধ্যে কে অ্যানায়ন হবে কে ক্যাটায়ন হবে, কে কয়টা ইলেকট্রন ত্যাগ করে কে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, এগুলো আমরা সবই বুঝতে পারলাম। হ্যাঁ, এরপরে আমাদের দেখো খুবই তাহলে